নমস্কার, দ্য বং স্ক্যাল্পারের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওটা নিয়ে আমি বেশ এক্সাইটেড আর কি। তার কারণ আজকে আমরা আলোচনা করব শেয়ার মার্কেটে প্রথম সওদা এবং তার আগে যে নিয়ম আমাদের মোটামুটি মনে রাখতে হয় এবং মেনে চলতে হয় আজীবন যতদিন শেয়ার মার্কেটে থাকবেন, সেইটার ব্যাপারে আজকে কথা বলবো। এর আগে আমরা দেখেছি যে শেয়ারে লেনদেন কিভাবে হয়, শেয়ারের দাম, একটা কোনো স্টকের দাম কেন ওঠানামা করে, আমাদের চাহিদা ও সরবরাহর অঙ্কটা কীরকম থাকে, কতভাবে আমরা মার্কেটে সওদা করতে পারি। তো এইগুলো নিয়ে আমরা এতদিন মোটামুটি কথা বলেছি। কেউ যদি ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমি ডেসক্রিপশানে প্রত্যেকটার লিঙ্ক দিয়ে রেখেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে কিভাবে আপনি নর্মাল যে স্ট্যান্ডার্ড ইনকামগুলো জেনারেট করা যায় ব্যাংক বা পোস্ট অফিসের কোনো একটা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের মাধ্যমে, তার থেকে প্রায় 4 গুণ 5 গুণ 10 গুণ কীভাবে আপনি জেনারেট করতে পারেন সেটা আমি স্ক্রিন শেয়ার করে আমি দেখিয়েছি। তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো যে আমরা যখন ফার্স্ট ট্রেড আমরা মার্কেটে নিতে যাব, তার আগে আমাদের কীরকম কি প্রিপারেশন থাকা উচিত, আমাদের মানসিকতা কীরকম থাকা উচিত এবং কি কি নিয়ম আছে যে নিয়মগুলোকে কিন্তু মানতেই হবে। আমরা সবাই জানি যে শেয়ার মার্কেট খুব ভোলাটাইল একটা জায়গা, রিস্ক থাকে প্রচণ্ড, এইসব তো আমরা সবার থেকে শুনেইছি। কিন্তু নিয়ম যদি মেনে চলেন তাহলে কিন্তু ওই রিস্ক নিয়েও আপনি কিন্তু সুন্দরভাবে মার্কেটে বছরের পর বছর টিকে থাকতে পারবেন, প্রফিট জেনারেট করতে পারবেন এবং আপনার ইনভেস্টমেন্টটা খুব ভালোভাবে বছরের পর বছর গ্রো করতে থাকবে। তো প্রথম সওদার আগে তো আপনাকে একটা ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট খুলতে হবে, তাদের যা ডকুমেন্টেশন প্রসেস থাকে সেইগুলো করে নিতে হবে। এক সময় ছিল যখন এই আপনার ডকুমেন্ট সাবমিট করার পর ভেরিফিকেশন, আন্ডার রাইটিং, এইসব কন্ট্রাক্ট জেনারেশন, এইসব হওয়া নিয়ে মোটামুটি 1 সপ্তাহ থেকে 10 দিন মতো সময় লেগে যেত। আজকের দিনে ব্যাপারটা অনেক ফাস্ট হয়ে গেছে, 2 to 3 বিজনেস ডেজ টাইম নেয়, তার মধ্যেই আপনি খুব সহজভাবে আপনার ব্রোকারের সঙ্গে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এবং আপনার যে ক্যাপিটাল আপনি ইনভেস্ট করতে চান, যত টাকা আপনি ইনভেস্ট করতে চান, সেই টাকাটা আপনি ইনভেস্ট করতে পারেন আপনার ব্রোকারের অ্যাকাউন্টে। তো ব্রোকার অ্যাকাউন্টে আপনি যে মুহূর্তে ওই টাকাটা ডিপোজিট করবেন এবং আপনার অ্যাকাউন্টটা যে মুহূর্তে অ্যাক্টিভ হয়ে গেল, তখন থেকেই কিন্তু আপনি এই স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে শুরু করতে পারবেন। বেশ, তো মোদ্দা ব্যাপারটা হচ্ছে যে নিয়ম মানতে হবে। সেই নিয়ম মানলেই তাহলে আপনার লক্ষ্মী ঘরে আসবে। ঠিক? তো চলুন দেখা যাক কি সেই নিয়ম। আমি 6টা নিয়মের ব্যাপারে কথা বলেছি। মোটামুটি এই 6টা নিয়ম আপনি যদি আজীবন মানতে পারেন তাহলে আপনাকে কেউ শেয়ার মার্কেট থেকে দূরে সরাতে পারবে না। আপনি আর কখনো ওই রেগুলার যে ইনভেস্টমেন্ট
ব্যাংক বা পোস্ট অফিসের সঙ্গে যেগুলো থাকে আপনি আর সেগুলোর দিকে ফিরেও তাকাতে চাইবেন না। তো নিয়ম মানাটা খুব জরুরি। চলুন দেখা যাক। প্রথম নিয়ম, স্টার্ট স্মল। আপনি কখনোই আপনার পুরো যে লাইফ লং যে সেভিংস হয়েছে টিল ডেট, অথবা আপনার পুরো ইনকাম যেটা মান্থ অন মান্থ আপনি ইনকাম করেন আপনার রেগুলার বা জবের থেকে বা ফার্স্ট সোর্স অফ ইনকামের থেকে, তার পুরোটাই আপনি কখনো শুরুতে ইনভেস্ট করবেন না। আপনি কি করবেন, ধরুন আপনার মান্থলি ইনকাম হচ্ছে 30,000 টাকা, আপনার কাছে ধরুন আপনার বয়স ধরুন 25 বছর এবং এতদিনে আপনার ব্যাংকে সেভিংস রয়েছে 2 লাখ টাকা। তো আপনি ওই সেভিংসের মোটামুটি একটা 10% এবং আপনার ইনকামের ধরুন আরও 10%, তো আপনার সেভিংসের 2 লাখের 10% হয়ে গেল 20,000 এবং আপনার মান্থলি যে ইনকামটা ধরুন 30,000, তার 10% মানে 3,000। এই 23,000 দিয়ে মানে কি আপনার সেভিংসের 10% প্লাস আপনার মান্থলি ইনকামের 10%, এই 23,000 দিয়ে প্রথম শুরু করুন আপনি। এই স্মল স্টার্ট করাটা কেন ইম্পর্টেন্ট, তার কারণ শেয়ার মার্কেট কিভাবে কাজ করে সেই সব নিয়ে আপনি অনেক কিছু শুনে থাকবেন, কিন্তু অ্যাকচুয়াল অভিজ্ঞতাটা আসে একবার ইনভেস্ট করার পর লাইভ মার্কেট থেকে। তো যেহেতু আপনি শুরু করছেন তাই জন্য কখনোই আপনি আপনার পুরো সেভিংস বা পুরো মান্থলি ইনকাম আপনি কখনোই ইনভেস্ট করবেন না। আর যেহেতু এটা রিস্ক প্রপোর্শনও বেশি, সেই জন্য আপনি মেজরিটি পোর্শনও ইনভেস্ট করবেন না শুরুতে। আপনি কি করবেন, শুরুতে ওই 10% 15% দিয়ে শুরু করবেন। এইবার যখন আপনি বুঝে গেলেন মার্কেটটা কিভাবে কাজ করে, তখন আপনি পরের মাসে আরও 10%, তার পরের মাসে আরও 10%, এইভাবে 3 মাস 6 মাস 10% 10% করে ইনভেস্ট করুন। তারপর হয়তো 6 মাস হয়ে গেলে তারপর হয়তো একটু বাড়ান ক্যাপিটালটা, 20% করুন, 25% করুন, কিন্তু তার থেকে কিন্তু বেশি আপনি কখনোই করবেন না। তো স্টার্ট স্মল অ্যান্ড গ্রো গ্র্যাজুয়ালি, আস্তে আস্তে আপনি আপনার ইনভেস্টমেন্ট বাড়াবেন। তো এটা হয়ে গেল আমাদের প্রথম নিয়ম বাজারের। দ্বিতীয় নিয়ম, সেট টার্গেট। যখনই আপনি কোনো একটা স্টক আপনি চুজ করছেন, ধরুন আপনি রেলওয়ের কোনো একটা স্টক কিনতে চান বা ব্যাংকিংয়ের কোনো একটা স্টক কিনতে চান, আইটির কোনো একটা স্টক কিনতে চান, আপনি একটু হিস্টোরিক্যালি চেক করে নিন যে গত 2 মাসে, গত 3 মাসে, 6 মাসে, 1 বছরে এটা কিভাবে বেড়েছে। অবশ্যই কোনো একটা শেয়ার যদি নিম্নমুখী হয়, শেয়ারটা যদি 1 বছর ধরে ডাউন ট্রেন্ডে থাকে, কখনোই সেই শেয়ার আপনি কিনবেন না। আপনি সবসময় ঊর্ধ্বমুখী আপ ট্রেন্ডে আছে এরকম একটা শেয়ার কিনবেন। তো আপনি একটা মাথায় ক্যালকুলেশন করে নিন যে আচ্ছা 1 বছরে এটা বেড়েছে 50%, 1 মাসে এটা বেড়েছে 4%, 3 মাসে এটা বেড়েছে 15%। তো এইভাবে আপনি গ্রোথটা দেখুন যে মান্থ অন মান্থ, কোয়ার্টার অন কোয়ার্টার কিভাবে এর প্রাইসটা বাড়ে।
সেই ক্যালকুলেশনের মাধ্যমে আপনি একটা টার্গেট সেট করবেন যে আচ্ছা, তো আমার তো মান্থ অন মান্থ এরকম হচ্ছে, প্লাস 1 বছরে আমার এটা 50% রিটার্ন দিয়েছে, তো বেশ, আমি এটাকে 3 বছরের জন্য রাখবো এবং 3 বছরে আমি এক্সপেক্ট করব যে এটা আমার ডাবল হবে। বেশ, যেই ওই টার্গেটটা আপনি সেট করে নেবেন, এবং খেয়াল করবেন আমি কিন্তু দুখানা টার্গেটের কথা বলছি। একটা হচ্ছে প্রাইস টার্গেট, যে আমার টাকাটা ডাবল হবে, আর একটা হচ্ছে টাইম টার্গেট, যে আমার 3 বছরে হবে। অনেক পরিচিত আমার লোকজনদেরকে দেখেছি যে একটা শেয়ারকে নিয়ে বছরের পর বছর বসে আছে এই আশায় যে আমার টাকা নাকি ডাবল, 3x, 5x হয়ে যাবে, অথচ তাদের কোনো টাইম টার্গেট নেই। 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, আরও বেশি 12-13 বছর হয়ে গেছে, তারা ওই শেয়ার ধরে নিয়ে রেখে দিয়েছে। সেই শেয়ার কি আদেও বাড়ছে না কমছে, নাকি একই জায়গায় শেয়ারটা দাঁড়িয়ে আছে, নাকি বেড়ে আবার কমে গেছে এবং আর বেড়ে ওই জায়গায় যাচ্ছে না, এসবের কোনো হিসেবই নেই তার কাছে। এই ভুলটা কখনো করবেন না। আপনার ক্যাপিটাল, যেটা ইনভেস্টমেন্ট, যে ক্যাপিটালটা, সেটা এক জায়গায় লকড থেকে যাবে। কিছুতেই আপনার ক্যাপিটাল গ্রো করবে না আপনি না যদি একটা ডেফিনিট টার্গেট সেট করেন। তো দুটো জিনিস, প্রাইস টার্গেট, টাইম টার্গেট। আমি এই সময়ের মধ্যে এই টাকাটা আমি এক্সপেক্ট করছি, যেটা আগে ম্যাচ করবে। আপনার যদি প্রাইস টার্গেট ম্যাচ করে যায়, টাইম এখনো বেঁচে আছে, এক্সিট, বেরিয়ে আসুন। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি যদি আরও 1 বছর রাখি তাহলে ও আরও বেড়ে যাবে, না। আপনার টার্গেট যেটা সেট করা থাকবে, যে টার্গেটটা আগে ম্যাচ করবে, যদি প্রাইস টার্গেট ম্যাচ করে সেই প্রাইস নিয়ে এক্সিট করবেন। যদি টাইম টার্গেট ম্যাচ করে, আপনার হয়তো প্রাইস টার্গেট এখনো এসে পৌঁছয়নি কিন্তু আপনার টাইম টার্গেট এসে গেছে, 3 বছর হয়ে গেছে, এক্সিট। একেবারেই ঘুরে তাকাবেন না। ইন্ডিয়ান স্টক মার্কেটে 7,000-এরও বেশি শেয়ার আছে, রোজ 2-4টে করে আইপিও আসতে থাকে প্রতি মাসে। স্টকের কোনো অভাব নেই, এক জায়গাতে টাকাটাকে লক করে রাখার কোনো দরকার নেই এই চিন্তা ভাবনা নিয়ে যে এটাই বোধহয় নেক্সট আমার মাল্টি ব্যাগার হবে। তো টার্গেট ইম্পর্টেন্ট। ডাইভার্সিফাই পোর্টফোলিও, যে আমি হিসাবটা দিলাম যে 23,000 টাকা নিয়ে ধরুন আপনি নেমেছেন, 23,000 টাকা দিয়ে একটা স্টক কিনে ফেলবেন না, মিনিমাম 3টে জায়গাতে আপনার পোর্টফোলিও ডাইভার্সিফাই করবেন। যখন আরও আপনার ক্যাপিটাল বাড়তে থাকবে, চেষ্টা করবেন আরও কিছু কিছু অন্য কোম্পানির, অন্য সেক্টর, অন্য ইন্ডাস্ট্রির স্টক কেনা। খুব ভালো একটা রেঞ্জ হচ্ছে 3 to 20 ডিপেন্ডিং অন ইয়োর ক্যাপিটাল। আপনার ক্যাপিটাল যদি 1 crore অ্যাবাভ হয়ে থাকে, 1 কোটির ওপরে হয়ে থাকে, তাহলে ওই 15 থেকে 20টা জায়গায় আপনি ইনভেস্ট করে রাখতে পারেন। 20-র বেশি হয়ে গেলে আবার ওভার ডাইভার্সিফাইড হয়ে যায়, অতগুলো মেনটেন করা যায় না। তো সেই জন্য 3 to 20 বেসড অন ইয়োর ক্যাপিটাল। পোর্টফোলিওকে অবশ্যই ডাইভার্সিফাই করবেন, 2-3টে স্টক মিনিমাম। আপনার ক্যাপিটাল যত কমই হোক না কেন, 5,000 নিয়েও যদি নামেন, 1,000 নিয়েও যদি নামেন, 1,000টাকে 3টে শেয়ারে আপনি কিছু কিছু করে 33%, 33%, 33% করে আপনি ইনভেস্ট করবেন। একটা স্টকে কিন্তু কখনো পুরো ক্যাপিটাল রাখতে নেই। চতুর্থ নিয়ম এবং
খুব ইম্পর্টেন্ট, রিস্ক টু রিওয়ার্ড রেশিও, আর যেমন বললাম যে আপনাকে একটা টার্গেট সেট করতে হবে। এবার সেটা শুধু প্রফিটের টার্গেট হলে হবে না, আপনাকে একটা স্টপ লসেরও টার্গেট সেট করতে হবে। আপনি যদি ভেবে রাখেন যে আমি 3 বছরে টাকাটাকে ডাবল করতে চাই, তো আপনাকে একটা রিস্ক টু রিওয়ার্ড রেশিও সেট করতে হবে যে ঠিক আছে 1:5 আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও হবে। তার মানে কি, আমার রিওয়ার্ড যদি 5 হয় তাহলে আমার রিস্ক হবে 1। এক্ষেত্রে আমি যদি টাকাটাকে ডাবল করতে চাই তার মানে আমার গ্রোথ হচ্ছে 100%। তো 1:5 এর অনুপাতে আপনার রিস্কটা দাঁড়িয়ে যায় 20%। তো আমার স্টপ লস তাহলে কোথায় দাঁড়াবে? ধরুন আজকে শেয়ারের দাম আছে 100 টাকা, আপনার টাইম টার্গেট হচ্ছে 3 বছর, আপনার প্রাইস টার্গেট হচ্ছে ডাবল 100%। তার মানে আপনার প্রাইস টার্গেট দাঁড়িয়ে যাচ্ছে 200 টাকা এবং 20%-এর ডাউনসাইড টার্গেট স্টপ লস মানে 80 টাকায় আপনার স্টপ লস দাঁড়িয়ে যায়। যে মুহূর্তে আপনি দেখবেন যে স্টকের দামটা 80 টাকার নিচে চলে এসেছে, সেই মুহূর্তে কিন্তু আপনাকে এক্সিট নিতে হবে। এবং ওই একটা ইমোশনস কাজ করে যে এই বোধহয় কালকে বাড়বে, এই বোধহয় পরশু বাড়বে, আমি কি বেরিয়ে যাব যদি ভুল করে ফেলি? হয়তো 80-তে চলে এলো, কালকেই হয়তো এটা আবার 80 থেকে 100-এ চলে আসতো। ওই ভুলটা কখনো করবেন না। আপনার যে স্টপ লস আছে, যদি 20%-এর আপনি রিস্ক নিতে চান, তাহলে যে মুহূর্তে ওটা 80 কাছে চলে যাচ্ছে 100 থেকে নেমে, সেই মুহূর্তে আপনাকে বেরোতে হবে। তার কারণ 3টে প্রবাবিলিটি কাজ করে মার্কেটে। 1, দামটা বাড়তে পারে, সেক্ষেত্রে আপনার রিগ্রেটের একটা জায়গা রয়ে গেল, বেশ। সেকেন্ড প্রবাবিলিটি, দামটা কিন্তু ওখান থেকে আরো কমে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিগ্রেটটা ডাবল ট্রিপল হয়ে যাবে যে ইস, কালকে যদি ছেড়ে বেরিয়ে যেতাম তাহলে আমার এতটা লস হতো না। থার্ড প্রবাবিলিটি, দামটা ওখানেই দাঁড়িয়ে থাকতে পারে বছরের পর বছর, আর এটা সব থেকে মারাত্মক। আপনি না পারছেন, মানে সেই গলার কাঁটা হয়ে দাঁড়িয়ে যায়, আপনি না পারছেন গিলতে, না পারছেন উগড়াতে। আপনার ক্যাপিটালটা ঠিক 20% লস নিয়ে ওখানেই দাঁড়িয়ে গেছে, আর আপনি ভাবছেন বোধহয় এই কাল বাড়বে, এই পরশু বাড়বে, কিচ্ছু করতে পারছেন না। অথচ আপনি যদি ওই টাইমে বেরিয়ে সেই টাকাটাই যদি আবার অন্য কোথাও ইনভেস্ট করে দিতেন ওই 20%-এর লস নিয়ে, তাহলে সেটা কিন্তু ওই লসটা রিকভার করে দিতে পারত। তো আপনার লস রিকভারির যে পসিবিলিটি ছিল সেটা আপনি হতে দিলেন না, তার কারণ হচ্ছে আপনি স্টপ লস নেননি। তো রিস্ক টু রিওয়ার্ড রেশিও খুব ইম্পর্টেন্ট। যে মুহূর্তে আপনার রিস্কের দিকের টার্গেট চলে আসছে, আপনাকে এক্সিট নিতেই হবে। বেশ, পরের নিয়ম, কিপ দ্য রেকর্ডস। ধরুন আপনি 5খানা শেয়ারে এখন ইনভেস্টেড রয়েছেন, কোথাও একটা রেকর্ড করে রাখুন, একটা জার্নাল মেনটেন করুন যে অমুক তারিখে অমুক শেয়ারটা এত পরিমাণে এত টাকায় আমি কিনেছিলাম। আপনি যে কারণে কিনছেন সেই কারণটাও কিন্তু লিখে রাখুন ওখানে, যে আমি দেখেছিলাম গত 1 বছরে এইটা আমার 70% বেড়ে গেছে, তাই জন্য আমি নিয়েছি, আপ ট্রেন্ডে ছিল। অথবা আপনি যদি ফান্ডামেন্টালের অ্যানালিসিসের রেসপেক্টে নেন বা কোনো ভালো নিউজের রেসপেক্টে নেন, যে হ্যাঁ আরবিআই ওই দিন এরকম একটা পলিসি ঘোষণা করেছিল যাতে এই ব্যাংকের
একটা ভালো একটা আপসাইড একটা গ্রোথ আসতে পারে, সেই কারণে আমি নিয়েছিলাম। বা ওই দিনে এই সেক্টর, এই ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো নিউজ এসেছিল, তাই জন্য আমি নিয়েছিলাম। আবার যখন ওই স্টকটা থেকে আপনি এক্সিট করবেন, ঠিক একইভাবে কবে করলেন, কত টাকায় করলেন এবং কেন করলেন। যে হ্যাঁ, আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি তাই জন্য করে নিয়েছি, আমার স্টপ লস হিট হয়ে গেছে, তাই জন্য আমি এক্সিট করে নিয়েছি, বা অন্য কোনো হয়তো কারণে আপনার হয়তো ইমিডিয়েট কিছু ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল, আপনি তাই জন্য এক্সিট করে নিয়েছেন। জার্নালটা কিন্তু আপনাকে যদি লং টার্ম থাকতে হয় মার্কেটে, এই জার্নাল কিন্তু, হিস্টোরিক্যাল জার্নাল কিন্তু আপনার খুব হেল্প করে। ধরুন কোথাও কোনো মিস্টেক হয়ে গেছে এবং আপনি হয়তো 10% লস করে ফেলেছেন, আপনি তাহলে হিস্টোরিক্যালি দেখতে পারবেন যে আচ্ছা দেখি তো, এইখানে আমি একবার 10% লস করেছিলাম, এটার কি কারণ ছিল, কালকে আমি যে স্টকটা নেব এরকম কোনো ক্রাইটেরিয়া ম্যাচ হয়ে যাচ্ছে না তো, তাহলে কিন্তু আমি ওটার থেকে দূরে থাকব। তো রেকর্ড মেনটেন করাটা কিন্তু লং টার্ম মার্কেটে সাস্টেন করার জন্য খুব ইম্পর্টেন্ট। তো কিপ দ্য রেকর্ডস, মেনটেন আ জার্নাল। লাস্ট এবং সাইকোলজিক্যালি probably the most important point to remember and most important rule to follow: consistency over profitability. মার্কেট লোভীদের জন্য নয়। আপনার মনের মধ্যে যদি কোথাও একটুও লোভ থেকে থাকে যে আরো বেশি প্রফিট করব, আরো বেশি প্রফিট করব, আপনি হয়তো প্রফিটেবল রয়েছেন কিন্তু আপনি কিছুতেই সেই বাবলটা থেকে বেরোতে পারছেন না, ভাবছেন বোধহয় আরো প্রফিট হবে, আরো প্রফিট হবে। মার্কেট আপনাকে এমন শাস্তি দেবে সেটা আপনি সারা জীবনেও ভুলতে পারবেন না। তো কনসিস্টেন্সি এর মানেটা কি, যে আমি সব নিয়ম মেনে চলি এবং আমার এই রকম কোনো গ্রিড, লোভ বা রিমোর্স, কোনো রকমের দুঃখ কোনো ডিসিশনকে আমার ইনফ্লুয়েন্স করে না। আমি সব সময় একটা নিয়ম মেনে চলি, আমি নিয়ম মেনে এন্ট্রি নিই, আমি নিয়ম মেনে এক্সিট নিই এবং আবার আমি আমার ক্যাপিটালটাকে নিয়ম মেনে রিইনভেস্ট করি। আবার যখন আমার টার্গেট অ্যাচিভ হয়ে যায় আমি নিয়ম মেনে এক্সিট করে যাই। তো আমি কনসিস্টেন্ট, আমি কখনো ওভার প্রফিটের পেছনে দৌড়ই না, আমি কখনো লস খেয়ে গেছি বলে সেই মনের দুঃখে মার্কেট ছেড়ে বেরিয়ে যাই না। আমি কনসিস্টেন্টলি কাজ করি, তার কারণ আমি জানি যে মার্কেটে রিস্কও আছে, রিওয়ার্ডও আছে। তাই আমি রিওয়ার্ডটা পেলে সেই রিওয়ার্ডটাকেও অ্যাকসেপ্ট করি, রিস্ক হলে সেই রিস্কটাকেও আমি অ্যাকসেপ্ট করি। আমি নিজের ইমোশনসটাকে ট্রান্সপারেন্টলি মার্কেট আমাকে যা দিচ্ছে তার সঙ্গেই আমি নিয়ে বসি। বেশ, তো এই 6টা নিয়ম আপনি যদি মেনে চলতে পারেন, লং টার্মের জন্য আপনি কিন্তু মার্কেটে সাস্টেইন করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক করবেন, আপনার বন্ধুবান্ধব পরিবারের সবার সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।